তালেবান নিজেদের শাসন ব্যবস্থাকে শরিয়ার প্রকৃত রূপায়ণ হিসেবে দাবি করে, অর্থাৎ তারা যে আইন এবং নীতি প্রয়োগ করতেছে সেইগুলোকে তারা ইসলামী আইন বা শরিয়ার বিধান হিসেবেই উপস্থাপন করে। কিন্তু প্রশ্ন হইল, মুসলিম বিশ্বের আলেম, ফকিহ এবং ইসলামী চিন্তাবিদরা সবাই কি এই দাবির সঙ্গে একমত? উত্তর হইল না। বরং ধ্রুপদী বা ক্লাসিক্যাল ফিকহের ধারায় যেসব আলেমরা যুক্ত, তারা থেকে শুরু করে সমকালীন ইসলামী নারীবাদী চিন্তাবিদ পর্যন্ত মুসলিম বিশ্বের ভেতর থেকেই তালেবানের নারীনীতির বিরুদ্ধে নানা ধরনের সমালোচনা আসছে ইতিমধ্যে এবং আসতেছে। আজকের পর্বে আমরা খুব সংক্ষেপে সেই সমালোচনার একটা ছোট্ট মানচিত্র তৈরি করতে চেষ্টা করব। প্রথমেই বাস্তবতাটা একটু দেখে নিই আমরা। আফগানিস্তানে মেয়েরা এখন ষষ্ঠ শ্রেণীর পর আর স্কুলে যাইতে পারে না। নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নাই। ফলে আফগানিস্তান এখন বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা কার্যত নিষিদ্ধ। শুধু শিক্ষা নয়, নারীদের সরকারি চাকরি, এনজিও কিংবা জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের কাজ করাও কার্যত নিষিদ্ধ আছে। নারী পরিচালিত ব্যবসার উপরও নানা ধরনের বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর তালেবানের 2025-26 সালের নতুন যে দণ্ডবিধি, সেটা নিয়েও গুরুতর সব প্রশ্ন উঠছে। সেইখানে যেমন নির্দিষ্ট শর্তে স্ত্রীকে মারধরের অনুমতি বা প্রহারের অনুমতি এবং স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়ের বাড়িতেও বেড়াইতে যাওয়ার মতো কাজের জন্যে নারীর কারাদণ্ডের বিধান পর্যন্ত রয়েছে বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে। এখন এই সব আইন বিধান এগুলো নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার নীতির সম্পর্ক যে জায়গাটায় যুক্ত, সেই জায়গাটার যে বিতর্ক, সেখানে আমরা আজকে যাচ্ছি না। অনেক আইনবিদ তালেবানের এইসব নীতিকে মানবতা বিরোধী বলে মনে করেন। আবার ইসলামপন্থী বা মুসলিম চিন্তাবিদদের মধ্যেও আন্তর্জাতিক মানবাধিকার ভাষা নিয়ে নানা ধরনের আপত্তি বা বিতর্কের জায়গা আছে। সেই কারণে আজকে গেলাম না আমরা সে আলাপে। আমাদের আজকের প্রশ্নটা একটু অন্যরকম। ইসলামের ভেতর থেকেই তালিবানের নারীর উপরে যে নিয়ন্ত্রণমূলক বিধি নিষেধ বা আইন, যে পুরুষতান্ত্রিক নীতি, তার সমালোচনা মুসলিম বিশ্বের ভেতর থেকেই কিভাবে আসতেছে বা এসে আছে ইতিমধ্যে এই রকম নীতির ব্যাপারে, সেটার একটা ছোট্ট আলাপ আমরা আজকে করব। তার আগে খুব সংক্ষেপে তালেবানের মতাদর্শিক উৎসটা আমরা একটু বুঝে নেই। তালেবানের অধিকাংশ নেতা দেওবন্দি মাদ্রাসায় শিক্ষিত। দেওবন্দি ধারার প্রাতিষ্ঠানিক সূচনা 1857 সালে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ থেকে। এইটা মূলত হানাফি মাযহাবের একটা গুরুত্বপূর্ণ ধারা। কিন্তু তালেবানের রাজনীতিকে শুধু দেওবন্দি ফিকহ দিয়ে ব্যাখ্যা করলে পুরা ছবিটা পাওয়া যাবে না। এর সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় পশতুন সমাজের গোত্রীয় সম্মানবোধের যে ধারা চর্চা, সেগুলা, সামাজিক রীতিনীতি এবং স্থানীয় রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ তালেবানের নারী নীতিকে বা নারী বিষয়ক অবস্থানকে ধ্রুপদী বা ট্র্যাডিশনাল বা ক্লাসিক্যাল ফিকহের হুবহু প্রয়োগ হিসেবে দেখার আসলে সুযোগ নাই। এখানে ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে স্থানীয় সামাজিক রীতিনীতি, গোত্রীয় রাজনীতি এবং ঔপনিবেশিক অভিঘাত সব কিছু মিলে যে নতুন একটা অবস্থা, বাস্তবতা, তারই একটা বিশেষ রাজনৈতিক ধর্মীয় চেহারা বলা যেতে পারে বা বাস্তবতা বলা যেতে পারে তালেবানের এই ব্যাপারটাকে। তালেবানের নারী নীতির বিরুদ্ধে ইসলামী দুনিয়ার ভেতর থেকেই আসলে কারা কথা বলতেছেন। প্রথমেই আসা যাক প্রাতিষ্ঠানিক অবস্থানের কথা, মানে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারা কি বলতেছে এই বিষয়ে। যেমন আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আত-তাইয়েব বলছেন, নারীদের শিক্ষা বন্ধ করে দেওয়াটা শরিয়া বিরোধী। অন্যদিকে ওআইসি এবং আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমিও বলতেছে, নারীদের শিক্ষা বন্ধ করার সিদ্ধান্ত ইসলামী আইনের কোনো স্বীকৃত গ্রন্থে ভিত্তি পায় না। অর্থাৎ এইটা শুধু পশ্চিমা দেশগুলোর আপত্তির বিষয় নয়, ইসলামী বিশ্বের গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও তালেবানের এই নীতির বিরোধিতা করতেছে।
পাকিস্তানের প্রভাবশালী দেওবন্দি ফকিহ মুফতি তাকি উসমানীও তালেবানের বিভিন্ন নীতি এবং ফতোয়া নিয়ে আপত্তি জানাইছেন। এমনকি আফগানিস্তানের আলেমদের মধ্যেও তালেবানের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ পর্যন্ত হয়েছে। মাওলানা সিবগাতুল্লাহ মাওলাভিজাদা এবং আব্দুর রহমান আবিদ ঝুঁকি নিয়ে হইলেও তালেবানের এই নারী বিষয়ক নীতি বা অবস্থানের সমালোচনা করছেন। তাহলে বোঝা যাচ্ছে তালেবানের নারী নীতি নিয়ে মুসলিম বিশ্বের মধ্যে একক কোনো মত বা অবস্থান নাই। এখন দেখা যাক বুদ্ধিবৃত্তিকভাবে এই সমালোচনাগুলি কোত্থেকে আসতেছে। এখানে আমরা অন্তত তিনটা গুরুত্বপূর্ণ ধারা দেখতে পাই। একটা হচ্ছে সমালোচনামূলক ফিকহ, যেমন আইনবিদ মানে ইসলামী আইনবিদ শায়খ খালেদ আবু আল ফাদল একটা গুরুত্বপূর্ণ যুক্তি দেন। তার মতে নারীকে ফিতনার উৎস হিসেবে দেখানোর অর্থ অনেক সময় পুরুষের আত্মসংযমের নৈতিক দায়িত্বটা নারীর উপরে চাপায় দেওয়া। অর্থাৎ পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করবে এইটা না বলে যদি বলা হয় নারীকেই এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে পুরুষের ফিতনা না হয়, তাহলে নৈতিক দায়িত্বটা আসলে পুরুষের কাছ থেকে নারীর উপর সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। কোনো স্থানীয় সামাজিক রীতিনীতি বা সাংস্কৃতিক রীতিনীতি, ধরা যাক পশতুন সমাজের গোত্রীয় রীতিনীতি যদি ধর্মীয় বিধান হিসেবে প্রতিষ্ঠা করা হয়, তাহলে সেইটা কি সত্যিই শরিয়ার বিধান হয়ে যায়? আবু আল ফাদলের যুক্তি অনুসারে আল্লাহর নামে কথা বলে মানবীয় কর্তৃত্বকে বৈধতা দেওয়ার মধ্যে একটা বড় নৈতিক ধর্মতাত্ত্বিক সমস্যা এবং সংকট আছে। কারণ কোনো শাসক গোষ্ঠীর সিদ্ধান্ত আর আল্লাহর বিধান এই দুটাকে এক করে ফেললে মানবীয় ক্ষমতাকে ঐশী বা খোদাই ক্ষমতার জায়গায় বসায় দেওয়া হয়। আর এইখানেই দায়িত্বশীল ফতোয়ার প্রশ্নটাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যে নৈতিক জ্ঞানগত এবং ধর্মতাত্ত্বিক শর্তগুলো মানার কথা, তালেবানের সিদ্ধান্তগুলোতে সেইগুলো কতটা মানা হচ্ছে সেটা নিয়েও অনেক প্রশ্ন উঠতেছে। আরেকটা সমালোচনার ধারা হচ্ছে ইসলামী নারীবাদী ধারা থেকে আসা সমালোচনা। এই ধারার একটা মৌলিক প্রশ্ন হইল, শরিয়া আর ফিকহ কি একই জিনিস? নৃবিজ্ঞানী এবং ইসলামী চিন্তাবিদ জিবা মীর হুসাইনি যেমনটা দেখাইছেন, শরিয়া হইল ঐশী বা খোদাই নির্দেশনার ধারণা, কিন্তু ফিকহ হইল সেই নির্দেশনাকে মানুষ কিভাবে বুঝতেছে, ব্যাখ্যা করতেছে এবং সেগুলোকে আইন হিসেবে রূপ দিচ্ছে তার ইতিহাস। এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো একটা ঐতিহাসিক ফিকহি ব্যাখ্যাকে যদি সরাসরি আল্লাহর চূড়ান্ত এবং অপরিবর্তনীয় বিধান হিসেবে উপস্থাপন করা হয়, তখন প্রশ্ন তোলার জায়গাটা বন্ধ হয়ে যায়। আরেক ইসলামী ধর্মতত্ত্ববিদ আমিনা ওয়াদুদ যেমন বলছেন, কোরআনের আলোকে পুরুষের একচ্ছত্র কর্তৃত্বের ধারণাটাই আসলে প্রশ্ন সাপেক্ষ বা প্রশ্ন করার মতন। তার মতে পুরুষের নারীর উপর কর্তৃত্বের ধারণা তাওহীদের ধারণার সাথে সাংঘর্ষিক। আরেক ইসলামী চিন্তাবিদ ইসলাম বিষয়ক গবেষক আসমা বার্লাসও যুক্তি দিচ্ছেন যে কোরআনকে এমনভাবে পড়ার কারণ নাই যাতে পিতৃতন্ত্রকে একটা চিরন্তন ধর্মীয় ইসলামী ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। কোরআনে যখন বলা হচ্ছে পুরুষ নারীর উপর কাওয়ামুন, সেইটাকে কি সরাসরি এইটা বলা যায় যে এইটা দিয়ে আসলে পুরুষ চিরকাল নারীর উপর কর্তৃত্ব করবে, এইটা বোঝানো হয়েছে? এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটা গবেষণা গ্রন্থ মেন ইন চার্জ বইটাতে ইসলামী গবেষকরা দেখাইছেন বিষয়টা এত সরল আসলে মোটেই নয়। কাওয়ামুনকে একটা নির্দিষ্ট সামাজিক নৈতিক দায়িত্বের বর্ণনা হিসেবেও পড়া যায়। এইটাকে চিরন্তন পুরুষতান্ত্রিক আইন হিসেবে পড়াটা বাধ্যতামূলক নয়, বরং পুরুষকে নারীর উপর কর্তা বা অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা করার যে বিস্তৃত সামাজিক এবং আইনগত কাঠামো, তার বড় একটা অংশই পরবর্তীকালের মানে কুরআন নাজিলের পরবর্তীকালের ফিকহি ঐতিহ্যে নির্মিত হয়েছে বলে এই গবেষকরা দেখাইছেন, প্রমাণ দিয়েছেন।
তার মানে হচ্ছে তালেবানের ক্ষেত্রে প্রশ্নটা দাঁড়ায়, তারা কি ইসলামী ঐতিহ্যের একটা নির্দিষ্ট ঐতিহাসিক ব্যাখ্যাকে পুরো ইসলাম বলে প্রতিষ্ঠা করতেছেন? এবার আরেকটা ধারা থেকে আসা সমালোচনার কথা বলি, সেটা হচ্ছে নব্য ঐতিহ্যবাদী বা নিউ ট্র্যাডিশনালিস্ট ধারা। এবং এই ধারা যে সমালোচনাটা করে সেটা বেশ ইন্টারেস্টিং, কারণ এইটা ইসলামী নারীবাদ কিন্তু নয়। এইটা হইল নব্য ঐতিহ্যবাদী বা নিউ ট্র্যাডিশনালিস্ট একটা আলাপ বা ইসলামী চিন্তা। অর্থাৎ যারা ইসলামী ঐতিহ্যকে গুরুত্ব দেন, আধুনিক পশ্চিমা উদারনৈতিক ধারার অনেক কিছুর সমালোচনা করেন, তারাও কিন্তু এই তালেবানের নারী বিষয়ক অবস্থানকে অবধারিতভাবেই সাধারণভাবেই সমর্থন করেন না, করতেছেন না। যেমন ইসলামী চিন্তাবিদ হাকিম মুরাদের মতন চিন্তাবিদরা আলোচনায় একটা গুরুত্বপূর্ণ বিষয় যোগ করছেন, সেটা হচ্ছে জোর করে কাউকে নিয়ন্ত্রণ করলে তার নৈতিক চরিত্র তৈরি হয় না, বরং প্রকৃত তার বিয়াহ অর্থাৎ নৈতিক আত্মগঠন জবরদস্তিমূলক নিয়ন্ত্রণের মাধ্যমে নষ্টও হয়ে যাইতে পারে। এইখানে নিউ ট্র্যাডিশনালিস্ট বা নব্য ঐতিহ্যবাদী ধারার একটা ইসলামী গবেষণা প্রতিষ্ঠান ইয়াকিন ইনস্টিটিউটের কথা আমরা বলতে পারি। নারীদের প্রশ্নে বা নারীদের শিক্ষার প্রশ্নে ইয়াকিন ইসলামী ইতিহাসের দিকেই তাকাইতে বলে, এবং তারা বলে ইসলামী জ্ঞান ঐতিহ্যে নারী শিক্ষার্থী, নারী শিক্ষক এবং নারী হাদিস বিশারদের দীর্ঘ ইতিহাস রয়েছে। অর্থাৎ নারী শিক্ষা ইসলামী ঐতিহ্যের বাইরের কোনো আধুনিক পশ্চিমা আবিষ্কার নয়। কিন্তু ইয়াকিন একই সঙ্গে পশ্চিমা নারী উদ্ধার বয়ানেরও সমালোচনা করে। তাদের যুক্তি হইল আফগান নারীদের দুর্দশাকে পশ্চিমা সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের নৈতিক অজুহাত হিসেবে ব্যবহার করা অবশ্যই উচিত নয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। পশ্চিমা সাম্রাজ্যবাদ বা নারী উদ্ধারের বয়ানের সমালোচনা করা আর তালেবানের নারী বিষয়ক অবস্থানকে সমর্থন করা এক কথা নয়। এই দুই অবস্থানকে এক করে ফেলাটা ঠিক নয়। তাইলে আজকের পুরো আলাপটা যদি আমরা গোছায় নিয়ে আসি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তার মানে আমরা দেখতে পাচ্ছি তালেবানের নারী বিষয়ক নীতি অবস্থানের সমালোচনা করার জন্যে ইসলাম বিরোধী কোনো জায়গায় দাঁড়ানোটা জরুরি নয়। ইসলামের ভেতর থেকেই সমালোচনাটা করা যায়। ইসলামী ঐতিহ্যের ভেতরেই তালেবানের নারী বিষয়ক অবস্থানের বিরুদ্ধে একাধিক শক্তিশালী বুদ্ধিবৃত্তিক ধর্মতাত্ত্বিক জায়গা আসলে আছে। ক্লাসিক্যাল বা ধ্রুপদী ফিকহের আলেমরা যেমন প্রশ্ন তুলছেন নারী শিক্ষা বন্ধ করার শরিয়াগত ভিত্তিটা আসলে কোথায়। অন্যদিকে সমালোচনামূলক বা ক্রিটিক্যাল ফিকহের চিন্তাবিদরা যেমন শায়খ খালেদ আবু আল ফাদল প্রশ্ন তুলছেন যে স্থানীয় সামাজিক রীতিনীতিকে আল্লাহর বিধান মানানো ইসলাম সম্মত কিনা। অন্যদিকে ইসলামী নারীবাদীরা প্রশ্ন করতেছেন পুরুষের কর্তৃত্ব বিষয়ে যে কথাটা বলা হয় সেইটা কি কোরআনের অপরিবর্তনীয় আইনি বা বিধানগত কোনো একটা কথা, নাকি এইটা কোরআন নাজিলের পরবর্তীকালের ফিকহের ঐতিহাসিক নির্মাণ? নিউ ট্র্যাডিশনালিস্ট বা নব্য ঐতিহ্যবাদীরা মনে করা দিচ্ছেন জবরদস্তি আর নৈতিক আত্মগঠন এক জিনিস নয়, আর নারী শিক্ষা ইসলামী ঐতিহ্যের বাইরেরও কোনো বিষয় নয়, বরং ইসলামের ভেতরের ইতিহাসেরই বিরাট অংশ। তার মানে তালেবানের নারী নিয়ন্ত্রণমূলক পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বা অবস্থান আসলে মুসলিম বিশ্বে কোনো অবিসম্বাদিত ইসলামী এবং শরঈ অবস্থান নয়, বরং ইসলামী ধর্মতত্ত্ব, ফিকহের ইতিহাস এবং সমকালীন ইসলামী চিন্তার ভেতর থেকেই তাদের এই নীতি এবং অবস্থানের বিরুদ্ধে শক্তিশালী সমালোচনা ইতিমধ্যেই হাজির হয়েছে। আমরা আজকের এই আলাপে কোনো উপসংহার টানতেছি না, কিন্তু যখন তালেবান শরিয়া বাস্তবায়ন করতেছে এরকম দাবি কেউ করে, তখন প্রশ্ন আসতেই পারে পাল্টা যে কোন শরিয়া, কার ব্যাখ্যার শরিয়া, আর সেই ব্যাখ্যার পক্ষে ইসলামী ঐতিহ্যের ভেতরে সত্যিই কি কোনো একক ঐক্যমত্য আছে? এই প্রশ্নগুলা তালেবানের নারী বিষয়ে অবস্থানকে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।